সামনেই লোকসভা নির্বাচন, দেশ জুড়ে ভোট নিয়ে ব্যস্ততা। এত কিছুর মাঝে যারা নেতা নির্বাচন করেন, যারা সাংসদ বাছেন, সেই জনতা জনার্দন, তাদের কথা কতজন মনে রাখেন, তাদের কথা কতজন শোনেন? আমি পারাদীপ, নেতা নয় জনতা নিয়ে, তাই জনতার মাঝে। আমার ক্যামেরা কোনো নেতার ভোট সফর সঙ্গী নয়। আমি ঘুরে বেড়াচ্ছি গ্রামে, শহরে, জেলায় জেলায়। এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমি পৌঁছে গেছি কোচবিহারে। এই মুহূর্তে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিতাই বিধানসভা, সেখানে পৌঁছে গেছি। সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো। কিভাবে তোলো আলু? এই তো এইভাবেই উঠানো হয়। আচ্ছা, অন্য বা যেরকম লাঙল দিয়ে চাষে ওটাকে উঠানো হচ্ছিল, এবার ফলনের কমের জন্য এই এটাকে আমি করতে পারবো? হ্যাঁ, দেখি। পাসুন ব্যবহার করা এখানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওখানে নেই, এই যে এখানে। আচ্ছা, এখানে মাটির নিচে আলু রয়েছে। এইভাবে গাছ মাটি সরিয়ে তার থেকে আলু এইভাবে বার করছে, এরা করে এইভাবে রাখছে। অন্যান্যবার লাঙলে করে, কিন্তু এবার যেহেতু ফলন ভালো নয়, তাই এটার মাধ্যমে, এটা কি বলে? পাসন। তো এইভাবে পাসনের মাধ্যমে মাটি সরিয়ে মাটির তলা থেকে এইভাবে আলু বার করা হচ্ছে। আপনারা যে মহাজনদের দেন, কত করে দেন বস্তায়? বর্তমান মানে 1,20,000 টাকা, 10,000 টাকা গাড়ি চলছে। মানে সেই অর্থে মোটামুটি 11 টাকা 12 টাকা কেজি পড়ে। সামনে তো একটা ভোটও তো দেবেন নাকি? হ্যাঁ, ভোট তো একটা বিশাল পার্ট রয়ে গেছে। ভোট আসতেছে, যাচ্ছে, ভোট দিচ্ছি, কিন্তু সেই মানে তুলনামূলক আমাদের এলাকায় তো কাজকর্ম হচ্ছে না। রাস্তাঘাট এখনও দেখবেন আপনারা, এই যে একদিন দুদিন একটু হালকা বৃষ্টি হয়েছে, আমাদের মানে গাড়ি ঘোড়া নিয়ে বা হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না আমাদের রাস্তাঘাট এরকম। এই এলাকার যিনি সাংসদ, বিদায়ী সাংসদ, সেই সাংসদকে শেষ কবে দেখেছেন? তা মোটামুটি ওই ভোটের সময়, গতবার যে ভোট হয়েছে তখনই দেখেছি। ভোট চাইতে আসেন বাস, তারপর আর দেখা পাওয়া যায় ভোট চাইতে বলতে ওই রাস্তা দিয়ে রেলি টেলি করেন, যাই হোক একটু হাই হেলো করে যান, কিন্তু ভোট শেষ হয়ে গেলে তো আর মুখোমুখি কোনো মানে পড়ে না। চাকরি বাকরির কি হাল? মানে রাজ্যে বলো, দেশে বলো, কোনো তো কর্মসংস্থানের জায়গা কিছু পাচ্ছে? মানে পড়াশোনা কমপ্লিট করার পর একটা সময় তো চাকরি বাকরি করতে হবে। এখন যে অবস্থা রাজ্যের, এই রাজ্যে পড়াশোনাই করে যাচ্ছি, কিন্তু চাকরির তো যে অবস্থা দেখতে পাচ্ছি না যে চাকরি পাবো আমরা। তো ভোট যখন দাও তখন এগুলো মাথায় থাকে? হ্যাঁ থাকে, কিন্তু যে অবস্থা এখন চলছে, এখন কিছু বলার নেই আর কি। আমরা যে রাজ্যে বসবাস করছি তাতে আমি আমার বয়স থেকে যা বুঝতে পারছি, তাতে তো চাকরির তো মানে কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না এরকম। আমি আমার চোখের সামনে দেখেছি, আমার দাদা রয়েছে শিক্ষিত, উনি বিএ এমএড করে বসে রয়েছে, এমএ বিএড করে বসে রয়েছে। তো উনি যে এসএসসি পরীক্ষা দেবে, এসএসসির তো বোর্ডই নেই, ক্যান্সেল হয়ে গেছে, পরীক্ষা তো করতে বছর থেকে হচ্ছে না। আর তার মধ্যে আমরা পড়াশোনা করছি, এই লোকে বলে পড়াশোনা করো, না হলে মূর্খ হয়ে থাকবে, তাই পড়াশোনা করছি। চাকরি পাওয়ার মতো কোনো মানে রাস্তা নাই, আমি দেখছি না চোখে। চাকরি বাকরির অভাব, কর্মসংস্থানের অভাব, অথচ রাম মন্দির তৈরি হচ্ছে, সিএ চালু হলো, তো এইগুলো কি তোমাদের মানে মনে হয় ভোটে কোনো প্রভাব পড়বে? সরকার যা করছে, সরকার হয়তো অন্য কোনো ভাবনা নিয়ে উনি রাম মন্দির তৈরি করছে। হ্যাঁ, এটা আমাদের হিন্দু ধর্মের পক্ষে মানে ভালো আর কি, আমরা গর্বিত উনি মোদী সরকার রাম মন্দির তৈরি করছে, আমার ভালো লেগেছে। কিন্তু তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও তো করে দিতে হবে, তাই না? আমরা না হলে ওই রাম মন্দির দিয়ে তো আমাদের পেট চলবে না। যদিও আমাদের হিন্দু ধর্মের একটা গর্ব, উনি রাম মন্দির তৈরি করতে পেরেছে। সো আমরা চাই, আমরা কর্মসংস্থানও চাই, আমরা বিনা পয়সায় খেতে চাই না, কাজ করেই খেতে চাই আমরা, অর্থাৎ আমরা কর্মসংস্থানের মানে ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব ওটা চাই। একদমই। এই যে বিভিন্ন রকম ভাতা বা প্রকল্প চালু হয়েছে, ভাতা বা প্রকল্প ঠিক আছে, কিন্তু একই সঙ্গে স্থানীয় মানুষজন, গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষজন, মেহনতি মানুষজন, তারা চাইছেন যে কর্মসংস্থানের একটা সুযোগ দেওয়া হোক। আলু চাষ করে আলুর তো দাম পাওয়া যাচ্ছে না সেভাবে, নিজেই বলছিলেন আপনি যে গত বছর তো লসে গেছে, পুরোটাই ক্ষতি হয়েছে। তো কিন্তু জিনিসপত্রের দাম সেটা তো বাড়ছে, পেট্রোল ডিজেলের এত দাম, তো চালাচ্ছেন কি করে? মানে সিস্টেমে জীবন জীবিকা করতে হয়, সেই সিস্টেমেই আমরা আছি, কিন্তু
মানে এই জমি চাষ করেই কিছু যে করব একটা ভবিষ্যৎ, সেটা আমাদের হয় না। তো এক বিঘা আলু চাষ করতে যতটুকু টাকা লাগছে আর কি এই মুহূর্তে, অনেক সময় আমরা বেসরকারি সংস্থাগুলোর থেকে মানে প্রচুর পরিমাণে সুদের হারে ঋণ নিচ্ছি, সেখান থেকে ঋণ নিয়ে আমরা চাষবাস করছি। আর চাষবাস করে এমন সময় দেখা যাচ্ছে যে আলুর দাম পাওয়া যাচ্ছে না বা ধানের দাম পাওয়া যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে যে আমরা যে ঋণটা নিচ্ছি অন্য বেসরকারি সংস্থাগুলোর থেকে, সেই ঋণটা শোধ করতে গিয়ে আমাদের মানে হয়তোবা মানে জমিরই একটা কোনা বিক্রি করে দিতে হচ্ছে আমাদের, এরকম একটা অবস্থা। সামনে তো একটা ভোট তো দেবে, হ্যাঁ, দেবো তো। কি মাথায় রেখে ভোট দেবে ওইদিকে তাকিয়ে? ওটার কি মাথায় রেখে দেবো বলো তো? যাদেরকে ভোট দিচ্ছি তারা তো ঠিকমতো কাজ করতেছে না। অ্যাকচুয়ালি রাজ্যে যেরকম ডেভেলপমেন্ট সে তো কোনো কিছুই হচ্ছে না, শিক্ষার থেকে শুরু করে স্বাস্থ্য অবধি। আমি কিছুদিন আগে আমার বাবাকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম। এইখানে মানে ট্রিটমেন্টের দিক দিয়ে এতটা মানে জঘন্য সিস্টেম, সে বলার মতো আর রাস্তা নেই। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে মেডিকেলের কোনো পরিষেবাই ভালো নেই। এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওখানে ইনভ্যালিড মানে নেই, ওটার কোনো খাওয়াই নেই। বলে তোমার সরকার 3 साल से यहाँ का पेमेंट नहीं देता है, ये सब नहीं चलता है इधर। এই যে রাম মন্দির এবং এই যে আমি শুনলাম যে, আমি কিন্তু মুসলিম, একটা যে মসজিদ হবে সেখানে আমি ফেসবুকে মাঝে মাঝে দেখি সলমান খান এত কোটি টাকা দিল, লন্ডনের কে যেন 5,000 কোটি টাকা দিল। তাহলে এতগুলো টাকা দিয়ে যে এই মসজিদটা বানাচ্ছে, আমাদের 100-র মধ্যে 90% লোক বাঙালি বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে এদেরকে। 100-র মধ্যে 90% লোক ওখানে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে। অত মন্দির মসজিদ ছাড়ো, স্বাস্থ্যের পক্ষে যে একটা ওইখানকার এত কোটি টাকা দিচ্ছে, কেন এদিকে একটা মেডিকেলের জন্য কি সেই টাকাটা দিলে হয় না? ধর্ম তো সবার নিজের। স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন ক্ষেত্রে এখানকার মানুষ, সিতাইয়ের মানুষ, কোচবিহার লোকসভার মানুষ, তারা তাদের অভাব অভিযোগগুলো তুলে ধরছেন নেতা নয় জনতা। এখানে আরো অনেকে আছেন, তাদের সাথে কথা বলবো। সামনে ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট তো দিবই। তো ভোট যে দেবেন কি মাথায় রেখে দেবেন, কি আপনাদের দাবি দেওয়া, কি অভাব অভিযোগ? দাবি দেওয়া তো অনেক কিছুই, কিন্তু সরকার তো খেয়াল করতেছে না। ভোটের পর ভোট আসছে, ভোট দিয়ে যেতেছি, ভোট দেওয়া লাগে তাই দিতেছি। আর বর্তমান যে রাজ্যের পরিস্থিতি, খালি কাট মার এই সামনে কয়েকদিন আগে একটা দিনহাটায় ঘটনা ঘটলো যে বড়রাই যদি ক্যাসাল করে, সাধারণ নাগরিক কোথায় যাবে তাহলে? সমস্যা কি রয়েছে আপনাদের? সমস্যা এইটাই, ভালো বলেছেন। মনে করো আত্মরক্ষা এইখানে কিছুই নাই। জনসাধারণ যে থাকবে, ইলেকশন আসলে কাট মার চলতেই থাকে সব সময়। খালি এ পার্টি আর ও পার্টি, খালি ক্যাসাল দরকার। জনসাধারণ কোথায় যাবে? হাট বাজারে যাইতে গেলে মানুষের সমস্যা হয় বিভিন্ন ধরনের, এইরকম নানান সমস্যা ভোট আসলেই। দিন কয়েক আগে দিনহাটার রাস্তায় যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তাদের সম্মুখ সমরে হাতাহাতি করতে দেখেছি আমরা, এবং তার রিপার্কেশন বা তার প্রতিক্রিয়া কি হয়েছে, স্থানীয় মানুষজন তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা বলছেন যে মন্ত্রীরা তারা যদি নিজেদের মধ্যে এভাবে রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষ তারা কি শিখবে? আপনাদের এখানে কোচবিহারে স্কুলের শিক্ষা কেন্দ্রের কি অবস্থা? প্রাইমারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, ওখানে বাচ্চা কাচ্চা যাচ্ছে আর মিড ডে মিলের খাবার খাচ্ছে। জানি না মিড ডে মিলে কী খাওয়াচ্ছে ওরা। আমি আমাদের পাশের যে প্রাইমারি স্কুল রয়েছে ওখানে দেখে আসছি, একদিন গেছিলাম ওখানে। ওই স্কুলে আমি পড়তাম ছোটোবেলায়। তারপর আমি একদিন বড় হওয়ার পরে গেছিলাম, গিয়ে দেখি ওখানে বাচ্চাদেরকে মিড ডে মিলের ডিমের জন্য আমি জানি না কতটুকু সরকার বরাদ্দ করছে মাথা পিছু, কিন্তু ওখানে একটা বাচ্চাকে অর্ধেক করে ডিম খাওয়ানো হচ্ছে। আর তার মধ্যে বাচ্চা কাচ্চা ওই বাড়ি স্কুলে যাচ্ছে, আর আসার সময় ওই যে থালাতে করে ওরা ভাত খাওয়া দাওয়া করে মিড ডে মিল খাচ্ছে, ওই থালা বাজাতে বাড়ি আসতেছে। পড়াশোনা কি হচ্ছে আমি জানি না। আর একটা প্রাইমারি স্কুলের বাচ্চাকে আমি যদি কোনো প্রশ্ন করি আর কি, ওদের পড়ার বিষয়ে যদি বলি, কোনো উত্তর দিতে পারছে না। অর্থাৎ আমার মনে হয় না প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা হচ্ছে। আর এটার কারণে যত বেসরকারি যে বেসিক স্কুলগুলো আছে ওগুলোতে বাচ্চা কাচ্চাদের ভিড় হয়ে যাচ্ছে। আর এটার কারণে আমাদের আর্থিক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চাকে আমি প্রাইমারি স্কুলে না পড়িয়ে ওই বেসরকারি স্কুলে পড়াতে গেলে আমাদের খরচ মানে বেড়ে যাচ্ছে, খরচের পরিমাণটা। তাহলে আমি এই খরচের পরিমাণটা কোথা থেকে পাবো? কোচবিহারের ভোট মানেই মারামারি, কাটাকাটি, লড়ালড়ি। তো শান্তিতে ভোট দিতে পারেন? হ্যাঁ, এবছর তো শান্তিতে ভোট দিতে পারছি। ভোট দিয়ে কি আশা করেন? আশা দেখি দেশটা উন্নত হোক, আগের মতো ধন অভাব থাকে না, ধন দেশের সুখ হয়, শান্তি হয়, এটাই আমরা চাই। ভোট তো দেবই, কিন্তু ভোট দিয়ে তো আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। কি পাচ্ছেন না? কি পাচ্ছি না? আমরা তো গরিব লোক, আমার রাস্তাঘাট নাই, বাড়িতে ঢোকা, আমার থাকার ঘর নাই, আমরা তো কিছু পাচ্ছি না সুযোগ সুবিধা। তো কি চান? কি চাই? রাস্তাঘাট ভালো চাই, আমার বাড়ির ঘর চাই,
কল চাই, এগুলোই চাই আর কি। আমরা তো গরিব লোক আবাস যোজনায় ঘর পাননি? না, আমরা কোনো ঘর পাই নাই। আমার জীবনেও আমরা সরকারি জিনিসের ঘর, কল কিচ্ছু পাইনি। জল খাবার কল নাই, পায়খানা করবো, তার বাথরুম নাই, কেমন করি কি করবো? ওটা তো দিবেন সত্যিটা। ওই যে মিথ্যে কমকে, ওই যে ঘর বলে চাল ভাঙছে, ও ধঙ্গে বাতাস হুড়কে বাতাস হলে ঘর বলে দেয় বলে একটা ফটো করে নিয়ে গেল, পরে ঘন্টা। ভোট আসছে, কি চান আপনারা? কেমন সাংসদ চান? এটা তো আমরা সরকারে বোঝে না কি গরিব কি করা না গায়। আমার বলে কি কাট নাই দেখিয়ে তার বলে আমার বলে কিছুই হয় না। ওই একটা ভাতার টাকা 500, ওই 1000, ওই উয়েকে দিয়ে খালি কোনো রকম জীবনটা রক্ষা করি, আর কি করবো। লোকসভা ভোটের আগে গ্রাম বাংলা তারা কি বলছে, গ্রাম বাংলার মানুষ তারা কি ভাবছে, তারা তাদের লোকসভা নির্বাচনে কাকে নির্বাচিত করবেন সেই নিয়ে তাদের ভাবনা চিন্তা, তাদের দাবি দাওয়া, আশা প্রত্যাশা সবটাই তুলে ধরবো নেতা নয় জনতায়। বহরমপুর তুমি কার? অধীর নাকি ইউসুফ নাকি নির্মল সাহার? তার কারণ বহরমপুর লোকসভা ভোটে ত্রিমুখী লড়াই। পরিসংখ্যান কি বলছে, আমজনতা ভোটের আগে কি ভাবছেন, সব নিয়ে নেতা নয় জনতায় কথা হবে। কারণ নেতা নয়, শুধু জনতাই বলবে বহরমপুরে এবার কে জিতবে, কে হাসবে, আর কে পরাজয় গ্রহণ করবে। বহরমপুর লোকসভায় অন্যতম যোগাযোগের ব্যবস্থা বাস, অর্থাৎ এই পরিবহন করেই আমজনতা শহরে কিংবা বিভিন্ন প্রান্তে পৌঁছে যান। নেতা নয় জনতায় আমরা বহরমপুরের বাসে চড়বো, জানতে চাইবো ভোটের আগে তারা কি ভাবছেন। আসুন দাদা, ভোট তো এসে গেল, লোকসভা ভোট আছে, বিধানসভা আছে, পঞ্চায়েতে ভোট হয়, ভোট দেন তো? এবার লোকসভা ভোটে ইস্যু কি কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? এত দুর্নীতি চলছে, সবকিছু দেখে আর কি বলবো। এই আপনার একটা চুরি চামারি সব জায়গায় চলছে, এবার ভোট এখন দেখে শুনে দিতে হবে। অধীর বনাম ইউসুফ, লড়াইটা কিরকম হবে? হাড্ডাহাড্ডি নাকি অধীর অ্যাডভান্টেজ? বহিরাগত এমএলএ মানে যে দাঁড়াচ্ছে যখন এখানে, আমার তো মনে হয় না হাড্ডাহাড্ডি কিছুই হবে। অধীর রঞ্জন চৌধুরী। বহিরাগত কাকে মনে হচ্ছে? ডেফিনেটলি আপনার ইউসুফ পাঠান তো এখানকার নয়, সে ওখান থেকে এসে এখানে কাজ করতে পারবে। সে 5 বারের এমপি অধীর চৌধুরী, কেন মানে ওনার এই এত আধিপত্য কেন মনে হয়? কাজকর্ম করেন, মানুষের পাশে থাকেন, এটাই। গরম বেড়ে গেছে তাই তো? অবশ্যই বেড়ে গেছে। ভোটের গরমও তো বাড়তে শুরু করেছে যখন লড়াইটা দেখেছেন অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান, আবার নির্মল শাহ। তো এই বহরমপুর তুমি কার, কি মনে হয় বলুন তো? এই ভোটের এই যে লড়াইটা, সবচেয়ে কি হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর? এখন এই মুহূর্তে তো এই এলাকায় দেখে তো মনে হচ্ছে বহরমপুরই হাই ভোল্টেজ এলাকা, এই আমাদের ডিস্ট্রিক্ট টাউনের মধ্যে। অধীর চৌধুরী আর ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান তৃণমূল এর আগে কখনো এই সিটে জেতেনি, তাকে ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে। ক্রিকেটার, 2টো বিশ্বকাপ জিতেছে। কি মনে হয় লড়াইটা হবে? রাজনীতির খেলায় কি হবে না হবে বলা খুব মুশকিল, আমরা সাধারণ মানুষ তো। এখন বাজারের এমনি সাক্ষাৎ আমরা আলাপ আলোচনা যেটুকু বুঝি, অধীর কিছুটা হলেও এগিয়ে থাকবে। উনি তো আননোন পার্সন। এখন মানুষ, এখন যদি মানুষ হিসাবে দেয় তাহলে হয়তো ভোটটা হয়তো এই দিকেই আসবে, অধীরের দিকে। আর যদি পার্টি হিসাবে দেখে তাহলে হয়তো পাঠানের দিকেই যাবে। অনেকে বলেন অধীর চৌধুরী নাকি রবিনহুড, তাই কি? মানুষের জন্য কাজ করেন? শোনা কথা, আমি যেটুকু জানি। আমার তো কি শুনেছেন? ওই যে আপনি যেটা বললেন সেটাই শুনেছি। আচ্ছা, মানুষের উপকার করেন জানেন? সেটাও শুনেছি, উপকার মানুষের করেছেন। এখন করেন কিনা জানি না, তবে আগে আমি যখন ছোট ছিলাম শুনতাম যে অধীর চৌধুরী অনেক উপকার করতেন। কর্মসংস্থান আছে এই অঞ্চলে? কাজকর্মের সুযোগ আছে নাকি বাইরে যেতে হয়? সেটা তো 100% কর্মসংস্থান এখানে সেরকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কিছু নেই, সবই বাইরে ছুটতে হচ্ছে। সাধারণ মানুষদের জন্য তো খুবই অবস্থা খারাপ। শুনেছেন অধীর বনাম ইউসুফ পাঠান, এটা লড়াই কিরম শুনে কি মনে হচ্ছে বলুন তো? সৌরভ গাঙ্গুলি বলে দিয়েছে। কি বলেছে? সৌরভ গাঙ্গুলি বলে দিয়েছে যে ইউসুফ পাঠানকে বেটলির সামনে ফেলে দেওয়া, এর থেকে তো পরিষ্কার। বহরমপুর পিছে কি অধীর চৌধুরী ব্রেটলি? অবশ্যই। বিধানসভা হলে বিজেপি জিতেছে বহরমপুরে, বহরমপুর কেন্দ্রে। পৌরসভায় তৃণমূল, লোকসভা আসলেই অধীর চৌধুরী। পার্টিকুলার এটা হচ্ছে প্রার্থী দেখে লোকসভার যে ভোটটা হয় সেটা সাধারণত প্রার্থীর উপর বিবেচনা করে।
এখানে কোনো পার্টির বিবেচনা নেই, এখানে প্রার্থীর ওপর বিবেচনা করেছে, এবং যার ফলে ওনার যে ট্র্যাক রেকর্ড প্রিভিয়াস আছে সেটাতে উনি সবসময় ভোট পাবেন। আর ইউসুফ পাঠান দাদা ও বাইরে গেল, কবে দেখা পাবো না পাবো তার কোনো ঠিক আছে? ভোট দেবেন কি ভেবে, কি ইস্যু আপনি মাথায় রাখছেন? আমরা কোনো ইস্যু নেই আমার কাছে একটাই কথা, অধীর চৌধুরী জিতেছে, ওনাকে ভোট দেবো, ওনাকেই ভোট দেবো, সারা মানে দিয়ে আসছি ওনাকেই দেবো, এর কোনো বিকল্প নেই অ্যাজ এ ক্যান্ডিডেট। তাই মানুষের উপকার করেন? অবশ্যই, নাহলে আজকে উনি 5 বছর দাঁড়িয়ে আছেন কি করে, টিকে আছেন কি করে? বাস ছুটে চলেছে কান্দির পথে, আর আমরাও নেতা নয় জনতায় কথা বলে চলেছি আম জনতার সঙ্গে। ইউসুফ পাঠানকে চেনেন? ক্রিকেট খেলা দেখেছেন? ক্রিকেট খেলা দেখেছি। কেমন দেখেছেন, কেমন লাগে খেলা? ক্রিকেটার হিসেবে ভালো, রাজনীতি হিসেবে প্রথম তো, কিন্তু এইদিকে যেহেতু ধরেন বহিরাগত, ওইদিকে সেরকম প্রভাব পড়বে না। দেখুন, কাককে যদি আপনি ময়ূরের পালক লাগিয়ে দেন তাহলে তো সে ময়ূর হয়ে যায় না। কাককে সেটা আপনি খুব ভালো বুঝবেন, কাজে যার যেটা গ্রাউন্ড সে সেই গ্রাউন্ডে খুব ভালো খেলবে, সে যেমনই খেলোয়াড় হোক, এটাই বলার, আর কিছু না। তাৎপর্যপূর্ণ মন্তব্য। কাককে পালক লাগালে ময়ূর হয় না। বুঝতে পারছেন নেতারা আমজনতা কি ইঙ্গিত করছেন? ইউসুফ পাঠান কিভাবে দেখছেন? উনি একজন ক্রিকেটের জগতের লোক, ঠিক আছে, ভালো ক্রিকেট খেলেন, কিন্তু রাজনৈতিক ময়দানে নতুন, এলাকা চেনেন না, বেশিরভাগ মানুষ ওনাকে মেনে নিতে পারবেন না, যেহেতু এলাকা চেনেন না। তাহলে পরিচিত ডাক্তার আছেন কিন্তু এখানে। লড়াই এখানে ডাক্তারবাবু ভাষে অধীর চৌধুরী হবে। তাই? হ্যাঁ, মানে বিজেপি ভার্সেস কংগ্রেস। এখানকার ভূমিপুত্র, কেননা টিএমসি বলতো যে সবসময় বহিরাগত তত্ত্বটা ওনারাই দিতেন, আজকে ওনারাই বহিরাগত ওখানে নিয়ে এসছেন। এই যে বাসে আমরা যাচ্ছি তার যে সারথি, সেই সারথি কি ভাবছেন আসলে একটু কথা বলি। অধীর চৌধুরী, তাকে কিরম লাগে? ও লোক ভালো, হ্যাঁ। আর ইউসুফ পাঠান ওকে ধরুন কোনদিন দেখিও নি, হ্যাঁ এই প্রথম দেখলাম। টিভিতে দেখেননি? টিভিতে আর টিভিতে দেখেছি খেলাতে। সামনে দেখলেন, কি বুঝলেন দেখে? লড়াই হবে, লড়াই হবে, অধীরই জিতবে। ভোট দেবেন কি ভেবে, কি উন্নয়ন চান? আমাদের ভোট হবে না। কেন? আমরা ভোটে গাড়ি নিয়ে চলে যাই। যা ভোট দিতে পারেন না? না, বলছেন ভোট দিতে পারেন না কারণ ভোটের ডিউটি পড়ে। আর গাড়ি নিয়ে চলে যাই, আমরা ভোট কি করে দেবো বলে? বাস চালক গাড়ি নিয়ে চলে যায়, সেক্ষেত্রে ভোট দেওয়াই হয় না, সেই আক্ষেপ রয়েছে। তবে নিজের একটা মতামত স্পষ্ট করছেন। অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান লড়াই, কি মনে হচ্ছে? আমরা ইউসুফ পাঠানকে ছাড়া কাউকে চিনি না, মমতার চিহ্ন যেখানে পাবো আমরা ভোট দেবো। আচ্ছা, প্রার্থীটা ম্যাটার নয়, প্রার্থীটা বড় কথা না। 5 বার জিতেছে অধীর চৌধুরী, 5 বার। কি মনে হচ্ছে? এবারে জিততে পারবে না, এবার হেরে যাবে। ভোট তো এসে গেল, আর লড়াই জমজমাট, ইউসুফ বনাম অধীর। ইউসুফ পাঠান 100-র মধ্যে 100, আর অধীর চৌধুরী গত 5 বছর আছে, কিন্তু উনি মানে যখন ভোটের টাইম হয় তখনই আসে, তাছাড়া দেখা পাওয়া যায় না। তাই 5 বছর? হ্যাঁ, যাযাবর এখানেই থাকেন, বহরমপুরেই থাকেন? না, ওকে বহরমপুরে দেখা যায় না। সংখ্যালঘু ভোট ফ্যাক্টর? একদম সংখ্যালঘু ভোট কোন দিকে? সংখ্যালঘু ইউসুফ পাঠান, মনে হ্যাঁ গ্যারান্টি। বহরমপুরে লড়াই তো অধীর বনাম ইউসুফ। অধীর চৌধুরীর সাম্রাজ্য, অধীরের এরিয়া বলা হয় বহরমপুর। এবার কি মনে হচ্ছে, ডবল হ্যাট্রিক হবে নাকি ইউসুফ 6 মেরে দেবে? ইউসুফ 6 মেরে দেবে মনে হচ্ছে। কেন? ওই যে মমতা ব্যানার্জি বহু কাজ করেছে, বহু লোকের উন্নয়ন করেছে, একদম মেয়ে ছেলে থেকে বহু লোকের উন্নয়ন করেছে। এর জন্যে ইউসুফকে সুন্দরভাবে লোকে ভোট দিয়ে দেবে। অনেকে বলছেন ইউসুফ পাঠান নাকি বাইরে থেকে এসছে। বাইর বলে তো কোনো কথা নয়, এটা হচ্ছে মমতার অনুদান। মমতা যেখানে বলবে সেখানে দেবে, কে ইউসুফ কে পাঠান ও সব দেখবে না। কিন্তু লোকসভা ভোট তো দেশের ইস্যু, ওই যে মোদি গ্যারান্টি, ওগুলো এখানে হয়েছে না। অধীর রঞ্জন চৌধুরী বলে বহু কাজ করেছে এরকম শোনা যায়। তা ওর যে এমপি কোটা, আমার বাড়ি হিজল অঞ্চল, হিজল নতুন গ্রাম, আমি অধীরের পার্টি করতাম, ওর লেগে পুলিশে ধরা খেয়েছি, কখনো সাড়া দেয়নি। বলেছে তোদের লেগে ঘটি বাটি বিক্রি করে দেবো, এই কথা বলেছিল অধীর রঞ্জন চৌধুরী। উনি খরচ করেন না এমপি ফান্ডের টাকা? না, কই দেখলাম না তো, আমি কোথাও দেখলাম। লোকসভা ভোট আসলে উনি জেতেন, কিন্তু বিধানসভায় দেখা যায় বহরমপুরে বিজেপি জিতেছে বিধানসভায়, বহরমপুর বাকি কেন্দ্রগুলো তো তৃণমূলের আধিপত্য বেশি, পৌরসভায় তৃণমূল, কিন্তু লোকসভা আসলেই সবাই কংগ্রেস। কেন? না কংগ্রেস হবে না, ওই ফ্যাটার চলবে না, ওইটা ভাঁওতা বহুত মেরেছে ও, সেই ভাঁওতাগুলা মানুষ বুঝে ফেলেছে, আর ওই ভাঁওতা চলবে না।
বাড়ছে আর সঙ্গে ভোটের গরম। গরমপুরে কোন গরম বেশি? এখন তৃণমূলের গরম, ইসব পাঠান গরম বেশি হবে। পাঠানের গরম বেশি? মানে এই বহরমপুরে যদি ক্রিকেট খেলা হয়, উইকেটে ব্যাটসম্যান ইউসুফ পাঠান আর বোলার অজিত চৌধুরী, কে জিতবে? ইসব জিতবে। যে কালে জিতেছে সে কালের কথা বাদ দেন, এখন আপাতত যেটু চলবে সেইটুকু করতে হবে। এখন কি চলছে? এখন তৃণমূল চলছে, হাওয়া 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 তৃণমূলের হাওয়া। 2019-এ তো তৃণমূল হাওয়াই ছিল, তাতেও অজিত চৌধুরী জিতে গেছিল। ওটু কায়দার উপরে হয়েছিল। ফ্রি হিট? কেন ফ্রি হিট? কেন ফ্রি হিট? অজিত চৌধুরী নো বল করবে, নো বল হবে। লড়াই এবার জমজমাট, গরমাগরম বলাই যায়। একদিকে ব্যাট হাতে ইউসুফ, অন্যদিকে বল হাতে অজিত চৌধুরী। সবাই বলছেন খেলা হবে, তবে খেলার ফলাফলে কে জিতবে তা সময় বলবে। নেতা নয় জনতা আজ এখানেই শেষ করব।